ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা তারেক রহমানকে যে চিঠি, সেই চিঠিতে নরেন্দ্র মোদী কি বলেছিলেন? এবার ভারতীয় এক কূটনীতিককে জামাত আমির এমন জবাব দিয়েছেন, জবাব শুনে থ মেরে গেছে, তার জবান বন্ধ হয়ে গেছে, এরকম অবস্থা। খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনা কখনো এড়াতে পারবে না। কত বড় একটা অভিশাপ, সবারই মৃত্যু হবে। যে সম্মানটা বেগম খালেদা জিয়া পেলেন, যে সম্মানটা জিয়াউর রহমান পেলেন, যে সম্মানটা তার বাবা পাননি, শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা কি নিজেও সেটা পাবেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে শুনে আসি। এবার ভারতীয় এক কূটনীতিককে জামাত আমির এমন জবাব দিয়েছেন, জবাব শুনে থ মেরে গেছে, তার জবান বন্ধ হয়ে গেছে, এরকম অবস্থা। কূটনীতিক বলেন, সাংবাদিক বলেন, আর ভারতীয় রাষ্ট্রদূতদের দেখলে আমাদের দেশের আগে যারা ছিল তারাও নমনম করতো, হাঁটু মুড়ে বসতো। এখন অনেকেই দেখছি, এমনকি আমাদের সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা বর্তমানে আসিফ নজরুল স্যার, যে স্যারের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করেছিলাম, সেই স্যারও দেখুন জয়শঙ্করের সামনে কিভাবে মানে ইনোসেন্ট হয়ে বসে আছে। মানুষ আনস্মার্ট কাকে বলে জানেন? যাদের বসা ভালো না, যাদের হাঁটা ভালো না, যাদের চলা ভালো না, এদেরকে ওই শব্দটা বলিয়ে গালি দেয়। তো এবং এইটা কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজে, তার গেস্টার, পোস্টার, তার আই কন্ট্যাক্ট, এগুলোতে ফুটে ওঠে। এগুলো যখন দেখে তখনই কিন্তু মানুষ ওই শব্দটা ইউজ করে। তো দেখেন কিভাবে বসে আছে। তো সবাই যখন এই রকম অবস্থা, তখন জামাত আমির ভারতীয় ওই কূটনীতিককে কঠিন একটা জবাব দিয়ে দিলেন। কি জবাব তিনি দিয়েছেন সেই বিষয়টি আমি আসছি। তার আগে আজকের এই ভিডিওটা যেহেতু 2026 সালের প্রথম ভিডিও, এবং ঠিক এই ভিডিও যখন করছি 31শে ডিসেম্বর 2025, ঠিক সেই সময়ে মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্ধকার কবরে শুইয়ে দিয়ে যে যার যার ঘরে ফিরে এসেছে এবং কঠিন শোকে শোকাভূত হয়ে পড়েছে। মানুষের ঢল নেমে এসেছিল। সারা বাংলাদেশের মানুষ মনে হচ্ছিল আজ এক কাতারে এসে দাঁড়িয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো এক নজরে দেখার জন্য, একটিবার তাকে দেখার জন্য, তাকে শুয়ে দেখার জন্য। এখানে এসে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পদদলিত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আমি জানি না এটি সত্য কিনা, তবে দেখেছি তাকে চ্যাংদোলা করে মানুষজন নিয়ে যাচ্ছে এবং বলছে তিনি মারা গেছেন। একজন সেনা কর্মকর্তা, তিনি দায়িত্ব পালন করতে করতে ক্লান্ত হয়ে তিনি বলছেন, আমাকে বাঁচাও ভাই, আমাকে বাঁচাও। তখন তার সহকর্মীরা তাকে উদ্ধার করছে। ভিডিওটা আপনারা আমি দিচ্ছি, একটু দেখেন। কয়েক মিলিয়ন লোক সেখানে, অনেকেই বলছে কয়েক মিলিয়ন লোক সেখানে হয়েছে, অর্থাৎ আপামর জনসাধারণ রাস্তায় নেমে এসেছিল। খালেদা জিয়া শুধু বিএনপির একক নেতৃত্ব নয়, তিনি সারা বাংলাদেশের মানুষের নেতা হয়ে গিয়েছিলেন এবং তিনি গণমানুষের নেতায় পরিণত হয়েছিলেন। তার মৃত্যুতে মানুষের এই ঢল দেখে হয়তো ভারতে বসে শেখ হাসিনা নিজের মাথার চুল নিজেই ছিঁড়ছে এবং এই কষ্ট লাঘব করার জন্য অনিচ্ছা সত্ত্বেও তিনি খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন, শোক বার্তা প্রেরণ করেছেন। যদিও আমরা তার এই শোক বার্তাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি, কারণ খালেদা জিয়া অসুস্থ থাকা অবস্থায় তিনি কোন ধরনের শব্দ ব্যবহার করেছিলেন, কি বলেছিলেন, সব আমাদের মনে আছে, আমরা কোনোটাই ভুলে যাই নাই। যাই হোক, ঠিক এমনই দিনে আরও একটি হৃদয় বিদারক ঘটনা যেটি ঘটেছে গতকাল, অর্থাৎ আমি এই ভিডিও যখন দেখছেন তখন আপনারা ধরবেন পরশু দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি মেয়ে ছাত্রদলের সমাবেশের ভিতরে, বিক্ষোভের ভিতরে স্লোগান দিচ্ছিলেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার সাথে সাথে দেখুন মেয়েটাকে, একে তো তিনি নারী, তারপরে তিনি ওখানেই নির্বাচন করবেন, ছাত্রদলের সাথেই মিলেমিশে বিক্ষোভ করছিলেন, অথচ এই স্লোগানের কারণে তার মুখ থেকে, তার কাছ থেকে তাকে মাইক কেড়ে নিয়ে তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, এটি দেখলে আমরা কষ্ট পাই। ছাত্রদলের ভাইরা, দয়া করে এই কাজটি করেন না, এটি তো ছাত্রলীগের কাজ, এটি আপনাদের কাজ নয়। আপনারা কেন এই কাজগুলো করছেন? যখন নেতৃবৃন্দু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ, তারা যখন বারবার বলে যাচ্ছে যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া বিরোধী কোনো আইন পাশ করবো না, কোনো অনিসলামিক কাজ আমরা হতে দিব না, তাহলে আপনারা কেন তখন এই কাজটি করছেন? ছাত্রলীগের কাজগুলো, এগুলো করলে তো নেতৃবৃন্দ যে কথাগুলো বলছে তারা তো ছোট হয়। এটি কি আপনারা বুঝতে পারছেন না? তারা ছোট হয়ে যায়, তারা অপমানিত হন, তাদেরকে মানুষ সমালোচনা করার সুযোগ পায়। দয়া করে ইসলামের স্বার্থে, ইসলামের প্রশ্নে আপনারা ছাত্রলীগের ভূমিকা ত্যাগ করে আপনারা ইসলামী হন। আমরা যাই করি, যে যাই করি না কেন, রাজনৈতিক ময়দানে যে যাই করি, ইসলাম তো আমাদের ধর্ম, এটি তো আমাদের মানতে হবে। মুসলমান হই আর যাই হই, যে ধর্মের লোক, তাকে তো সেই ধর্মটা স্বাধীনভাবে পালন করতে দিতে হবে এবং সম্মান দেখাতে হবে। দয়া করে এই কাজটি আপনারা আর করেন না। অপরদিকে দেখেন সাদিক কায়েম, তিনি আজকে 31st নাইটে খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যে কেউ যেন আতশবাজি বা আনন্দ ফুর্তি না করে। এরকম উদার কি আপনারা হতে পারেন না? আপনাদেরও তো উচিত এরকম উদার হওয়া। যাই হোক, এই কাজগুলো করবেন। এখন আমি ওই মূল কথায় চলে আসি যে জামাত আমির
রয়টার্সের সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন একটি বিষয় যে এই বছরের শুরুর দিকে ভারতীয় এক কূটনীতিক তার সাথে গোপনে সাক্ষাৎ করতে আসে। যখন এই বছরের শুরু থেকেই ডেনমার্ক, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ইংল্যান্ড, আমেরিকা, আফ্রিকা, তুরস্ক সমস্ত দেশের কূটনীতিকরা একে একে যখন জামাতের অফিসে এসে জামাত আমিরের সাথে সাক্ষাৎ করেন এবং তারা আগামী নির্বাচনে কি করতে চাচ্ছেন, তাদের পরিকল্পনাটা কি, তারা ক্ষমতায় গেলে নারীদের সম্পর্কে তারা কি আচরণ করবে, নারীদের ব্যাপারে তাদের মনোভাব কি, তারপরে গণতন্ত্রের ব্যাপারে তাদের মনোভাব কি, বহির্বিশ্বের সাথে সম্পর্কের ব্যাপারে তাদের মনোভাব কি, ইউরোপীয় ইউনিয়নের ব্যাপারে তাদের মনোভাব কি, আমেরিকার সাথে তাদের সম্পর্ক কেমন হবে, তাদের পররাষ্ট্র নীতি কি হবে, তাদের কূটনৈতিক কালচার কি হবে, এই বিষয়গুলো যখন একের পর এক সবাই প্রকাশ্যে এসে জামাতের অফিসে এসে বা জামাত আমিরকে ডেকে নিয়ে গিয়ে তাদের দেশে দাওয়াত করে নিয়ে গিয়ে যখন জানার চেষ্টা করছে, তখন ভারতীয় এক কূটনীতিক এসে তার সাথে সাক্ষাৎ করেন এবং তিনি অনুরোধ করেন যে তার এই বৈঠকের বিষয়টি যেন গোপন রাখা হয়। আমরা বুঝতে পারছি না ভারত কেন এরকম বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে মাঝে মাঝেই বৈঠকে বসেন এবং তারা গোপন রাখার সিদ্ধান্ত নেন, গোপন রাখতে বলেন। তাদের ভিতরে কেন এই লুকোচুরি? এই লুকোচুরি তো ভালো নয়। তো তাদের এই মনোভাবের উচিত জবাব দিয়েছেন জামাত আমির। তিনি বলেছেন, আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন, জামাত আমির বলেছেন যে বিশ্বের সমস্ত কূটনীতিকরা বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক চায় এবং প্রকাশ্যে তারা বৈঠক করছেন, কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন। ভারতকেও আপনাদেরকেও এই ব্যাপারে প্রকাশ্যে আসতে হবে, কোনো গোপন গাপনের কিছু থাকবে না, সবাইকে উন্মুক্ত করতে হবে, সবার কাছে এটি উন্মুক্তভাবে বলতে হবে, গোপন করা যাবে না কোনো বিষয়। বাংলাদেশের জনগণের জানার এই অধিকার আছে যে প্রতিবেশী দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে। জামাত আমির আরো স্মার্টলি বলেছেন যে আমরা কখনোই চাই না আমাদের প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক নষ্ট হোক। হ্যাঁ, অবশ্যই এটি একেবারে সত্য কথা বলেছেন, আমরা তো চাই না প্রতিবেশী দেশের সাথে আমাদের সম্পর্ক খারাপ যাবে কেন, কিন্তু প্রতিবেশীকে তো সেই দায়িত্ব পালন করতে হবে, প্রতিবেশীর দায়িত্ব পালন করতে হবে, তবেই না সম্পর্ক তো শুধু একপাক্ষিক হয় না। এক পক্ষ কি সম্পর্ক টিকে রাখতে পারে? পারে না। তো সম্পর্ক টিকে রাখতে হলে দুই পক্ষকেই সমানভাবে এগিয়ে আসতে হয়। আপনি আমাকে বলবেন যে আপনি সম্পর্ক ভালো রাখেন, আর ভিতরে ভিতরে আপনি আমার দেশের সমস্ত অপরাধীদেরকে আপনি সেখানে ঠাঁই দিবেন, তাদেরকে সেখানে লালন পালন করবেন, আমার দেশে সমস্ত অপকর্মগুলো উস্কে দিবেন সেখান থেকে। এইগুলো তো হয় না, এইভাবে তো সম্পর্ক টেকে না। সেই কথাটি জামাত আমির পরিষ্কার করে তাকে বলে দিয়েছেন যে এটি হবে না, গোপন রাখা যাবে না, সবকিছু উন্মুক্ত করে দিতে হবে, সবাই জানবে, সবাই দেখবে, আপনার দেশও জানবে, আমার দেশও জানবে। আমরা পারস্পরিক সম্পর্কের ভিত্তিতেই এগিয়ে যেতে চাই এবং আমরা এখানে বসবাস করতে চাই। চমৎকার স্মার্টলি জবাব দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একদল স্বার্থান্বেষী মহল এই জামাত আমিরের এই সাক্ষাৎকারের এই কথাটাকে তারা ফটোকার্ড বানিয়ে, বিশেষ করে ডিবিসির একটা ফটোকার্ড দেখলাম আমরা, তারা সেটা ব্যাপকভাবে ভাইরাল করার চেষ্টা করছে এবং প্রচার করছে যে ভারতীয় কূটনীতিকের সাথে জামাতের গোপন বৈঠক, জামাত আমিরের গোপন বৈঠক, এটি বলে তারা অন্য মেসেজ দিতে চাচ্ছেন। এখানে আসলে অন্য কোনো কিছু ভুল বোঝার সুযোগ নেই। আমি প্রমাণ তো আপনাদেরকে দিয়েই দিলাম জামাত আমির কি বলেছেন এবং বৈঠক হয়েছে, রয়টার্সের সাথে এই সাক্ষাৎকারে তিনি স্বীকারও করেছেন। তারেক রহমানকে লেখা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি, সেই চিঠি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই সরকার, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে আমার মনে হয় যে ভারত বাংলাদেশের মধ্যে সবথেকে একটু পজিটিভ সাইন দেখা গেল এই একটি চিঠি এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বাংলাদেশ সফর, বেগম খালেদা জিয়ার জানাজাতে তার উপস্থিতি। নরেন্দ্র মোদী চিঠিতে কি লিখেছিলেন চলুন তার চিঠিটা দেখি। চিঠিটা আপনারা একটু দেখে নিন, পুরোটাই ইংরেজিতে লেখা চিঠি। সেই চিঠিতে যদি আমরা ইংরেজির জায়গায় বাংলা বসিয়ে দিই তাহলে ব্যাপারটা যেমন হয় সেটা হলো, প্রিয় তারেক রহমান সাহেব, এভাবে সম্বোধন করেছেন তিনি। এরপর লিখেছেন, আপনার মা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মহামান্য বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এই গভীর ব্যক্তিগত ক্ষতির জন্য আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন, তার আত্মার চিরশান্তি কামনা করে। 2015 সালের জুনে ঢাকায় বেগম সাহেবার সাথে আমার সাক্ষাৎ এবং আলোচনার কথা আমি আন্তরিকভাবে স্মরণ করছি। এই স্মরণটা শুধু চিঠিতে না, বেগম খালেদা জিয়া মারা যাওয়ার খবরের পরে ভারতের প্রধানমন্ত্রী তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্ট দিয়েছিলেন সেই পোস্টেও দুটো ছবি ব্যবহার করেছিলেন। বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সেই ছবি 2015 সালে বাংলাদেশ সফরে আসার পরে সাক্ষাৎ হয়েছিল, সেই ছবি তিনি পোস্টও করেছিলেন। তিনি বলছেন যে তিনি ছিলেন বিরল, দৃঢ় সংকল্প এবং দৃঢ় বিশ্বাসের নেত্রী এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। তিনি বাংলাদেশের উন্নয়নে, সেই সাথে ভারত বাংলাদেশ সম্পর্ককে শক্তিশালী করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। অর্থাৎ ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপারটা কিন্তু নরেন্দ্র মোদী টেনে নিয়ে এসেছেন। এরপরে তিনি লিখছেন, তার মৃত্যুতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলেও তার দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার অক্ষত থাকবে। খালেদা জিয়ার যে উত্তরাধিকার, নীতির উত্তরাধিকার, সেটা অক্ষত থাকবে, এই কথা বলেছেন তিনি। তিনি বলছেন, আমি নিশ্চিত যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনার দক্ষ নেতৃত্বে তার আদর্শ এগিয়ে যাবে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বের একটি নতুন সূচনা এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্য একটি পথ প্রদর্শক আলো হিসেবে কাজ করবে।
আমার মনে হয় যে এই অংশটুকুতেই নরেন্দ্র মোদীর মূল ভাষ্যটা রয়েছে। তিনি বলতে চাচ্ছেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যেমন এগিয়ে যাবে, তেমনি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের নব সূচনা হবে। তার মানে এখানে ইনডাইরেক্টলি তারেক রহমানকে তিনি আগামী নির্বাচনের পরে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে ভাবতে শুরু করেছেন, যার নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্কটা আবার স্বাভাবিক হওয়ার প্রত্যাশাটা তিনি করছেন। জাতীয় শোকের এই মুহূর্তে আমার চিন্তাভাবনা বাংলাদেশের জনগণের সাথেও যারা তাদের ইতিহাস জুড়ে অসাধারণ শক্তি এবং মর্যাদা প্রদর্শন করেছে। এবার বাংলাদেশের জনগণের তিনি প্রশংসা করছেন। আমি নিশ্চিত যে তারা তাদের ভাগ করা মূল্যবোধ, গণতান্ত্রিক ঐতিহ্য এবং জাতীয় ঐক্যের গভীর অনুভূতি দ্বারা পরিচালিত হবে যখন তারা শান্তি ও সম্প্রীতির সাথে এগিয়ে যাবে। শান্তি এবং সম্প্রীতি বজায় রাখবে বাংলাদেশের জনগণ, সেই আশাটাও তিনি করছেন। দয়া করে আবারও আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। আমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছি যে তিনি আপনাকে এবং আপনার পরিবারকে এই কঠিন সময় কাটিয়ে ওঠার শক্তি এবং সাহস দিন। আমি আপনার ভবিষ্যতের প্রচেষ্টার জন্য আমার শুভকামনা জানাই। শেষ বাক্যটা এরপরে নরেন্দ্র মোদী তার স্বাক্ষর করেছেন। শেষ বাক্যটাতেও কিন্তু একটা ইঙ্গিত রয়েছে, আমি আপনার ভবিষ্যতের প্রচেষ্টার জন্য আমার শুভকামনা জানাই। তার মানে তারেক রহমান ভবিষ্যতে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এবং বন্ধুত্বপূর্ণ করতে প্রচেষ্টা করবেন, এই আগাম প্রত্যাশাটা তিনি ব্যক্ত করছেন। এই চিঠিটা শুধুমাত্র একজন মা মারা যাওয়ার পরে তার ছেলেকে সান্ত্বনা দেয়া নয়, এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। এই চিঠির মধ্যে বার্তা রয়েছে ভারতের, সেটা হচ্ছে যে মানে চিঠিটাই বলে দিচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন এবং সেই চিঠিতে তিনি প্রত্যাশা করছেন বর্তমানে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে যে ভাটা পড়েছে সেই ভাটা পড়ার সম্পর্কটা আবার পুনরুদ্ধার হবে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণকে নিয়ে বাংলাদেশের পরবর্তী সরকার, নির্বাচিত সরকার ভারতের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক করবে, বন্ধুত্বপূর্ণ করবে। এবং সেই ক্ষেত্রে তিনি খালেদা জিয়ার কথাও স্মরণ করেছেন, যিনি ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রেখেই বাংলাদেশের শাসনকার্য পরিচালনা করেছিলেন। এত আলোচনা কেন তাহলে? এত আলোচনা এই কারণেই যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এবং ভারতে যা কিছু হচ্ছে, বাংলাদেশে ভারত বিরোধিতা এবং তার প্রতি উত্তরে ভারতের জনগণ বাংলাদেশের উপরে খেপেছে, বাংলাদেশের হাইকমিশনে আক্রমণের চেষ্টা হচ্ছে, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনে আক্রমণের চেষ্টা হচ্ছে। চট্টগ্রামে তো ওসমান হাদি মৃত্যুর রাতে ভারতীয় সহকারী হাইকমিশন অফিসে ইটপাটকেল পাথর ছোড়ার ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশ সম্পর্ক একেবারে তলানিতে গেছে, যেটা বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি স্বীকারও করে নিয়েছেন যে ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক এটা ঠিক থাকলেও রাজনৈতিক সম্পর্ক ঠিক নেই, যেটা ঠিক করার চেষ্টা করছেন প্রধান উপদেষ্টা। গতকালকে আমরা দেখেছি বছরের শেষ দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসেছিলেন। সেখানে তার সঙ্গে বাংলাদেশের দুইজন একজন উপদেষ্টা সরকারের আসিফ নজরুল, আরেকজন হচ্ছে নিরাপত্তা উপদেষ্টা, এই দুজন কিন্তু তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, মিটিং করেছেন। এস জয়শঙ্করের সঙ্গে আসিফ নজরুলের একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, ভাইরালও হয়েছিল। সেই ছবিতে এস জয়শঙ্করকে একটু রাগান্বিত মনে হচ্ছিল, আসিফ নজরুলকে একটু বিব্রতকর পরিস্থিতিতে মনে হচ্ছিল। এই এক্সপ্রেশনগুলো নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে। আমাদের তরফ থেকে আমাদের প্রত্যাশা হচ্ছে যে প্রতিবেশীর সঙ্গে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে, এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতার বাইরে যদি আমরা যেতে চাই তাহলেই সব কিছু আমাদের অনুকূলে থাকবে, এটার কিন্তু গ্যারেন্টি দেওয়া যাবে না। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার একটা ইঙ্গিত আমরা এর আগে গত মধ্যরাতে যে একটা ভিডিওতে কথা বলেছিলাম, জামাতের আমির ভারতীয় কূটনীতিবিদের সঙ্গে বৈঠক করেছেন গত বছরের একেবারে গোড়ার দিকে, বছর শেষে একেবারে বছরের 2025-এর শেষ দিন এসে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে সেটা তিনি প্রকাশ করলেন, বললেন যে ভারতীয় পক্ষ থেকে বলা হয়েছিল ব্যাপারটা যেন গোপন রাখা হয়। তার মানে জামাতের পক্ষ থেকেও আমরা জামাতের রাজনীতি দেখেছি, কিংবা জামাতের অনুসারী যারা পাশাপাশি যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের রাজনীতি দেখছি, এক ধরনের ভারত বিরোধিতার ব্যাপার রয়েছে। যদিও জামাতের সর্বোচ্চ পর্যায়ে ডাক্তার শফিকুর রহমান যে ধরনের সহনীয় কথা বলেন, যে ধরনের সহনশীল কথাবার্তা বলেন, ইনক্লুসিভ কথাবার্তা বলেন, সহমর্মিতার কথাবার্তা বলেন, সেটা তার তৃণমূলের নেতাকর্মীরা সেটা করেন কিনা কিংবা সেই ভাবধারা অনুসরণ করেন কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। তারপরেও তারা ভারতের সঙ্গে সম্পর্কটা যে প্রয়োজন এটা উপলব্ধি করেছেন, রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার কিন্তু সেটা প্রমাণ করে। সুতরাং প্রতিবেশী যখন আমাদেরকে আষ্টে পিষ্টে জড়িয়ে রয়েছে, চতুর্দিক থেকে আমাদেরকে মানে ভৌগোলিক কারণে ঘিরে রেখেছে, সেরকম একটা প্রতিবেশী, তাও আবার শক্তিধর একটা দেশ, তার সঙ্গে সম্পর্ক খারাপ করে বাংলাদেশের কখনোই লাভ হতে পারে না। সম্পর্ক আপনি দহরম মহরম বন্ধুত্বে না নিয়ে যান, কিন্তু সম্পর্কটা যদি ভালো না থাকে সেই ব্যাপারটা আমাদের জন্য নেগেটিভ হতে পারে। যে বার্তাটা মানে এক ধরনের মানে কি বলবো, যে ওয়েলকাম করলেন নরেন্দ্র মোদী তারেক রহমানকে, আগাম ওয়েলকাম করলেন, শুভ সূচনার ইঙ্গিত দিলেন। পরবর্তী সরকার, ভারতের বিভিন্ন বক্তব্য থেকে আমরা জেনেছি যে বর্তমান সরকারের সঙ্গে ভারতের বর্তমান সরকার বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্কটা স্বাভাবিক করতে চায় না, কিন্তু পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করতে চায়।
প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।